This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে বেহাল রাস্তা নিয়ে রাজ্যকে রীতিমতো তুলোধনা করলো হাইকোর্ট। আপনাদেরকে জানিয়ে রাখি, বিচারপতি সৌমেন সেন তার পর্যবেক্ষণ। তারাতলা বাটানগরের রাস্তা দেখুন, ভয়ঙ্কর খারাপ অবস্থা। তারাতলা বজবজের রাস্তারও বেহাল দশা। আর কি পর্যবেক্ষণ আদালতে জানবো, আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছে। শ্রাবন্তী, দেখো, বেহাল দশায় রীতিমতো বিরক্ত কলকাতা হাইকোর্ট। একটি অন্য মামলায় আলাদা করে বিচারপতি এই মন্তব্য করেন। বিচারপতি সৌমেন সেনের বক্তব্য যে তারাতলা বজবজ হোক, তারাতলা বাটানগর হোক, সেখানকার যে রাস্তার অবস্থা সেটা অত্যন্ত ভয়ঙ্কর। সেখানকার অ্যাম্বুলেন্স, রোগী, তারা কিভাবে সেখানে যাতায়াত করেন সেটা কি রাজ্য জানে? এই প্রশ্ন তিনি তুলেছেন। তিনি বলছেন গোটা জেলায় দেখা যায়, বিভিন্ন জেলায় ভয়ঙ্কর রাস্তার অবস্থা আমরা দেখি এবং সেখান থেকে ডিসাইড করছি যে একটা স্বতঃপ্রণোদিত মামলা করব। এই মন্তব্য করেছেন বিচারপতি সৌমেন সেন। পূর্ত দপ্তর, রাজ্যের সমস্ত জেলা প্রশাসন, তাদেরকে সতর্ক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 2 সপ্তাহের মধ্যে যদি এই রাস্তা ঠিক না হয় তাহলে এই ধরনের কোনো পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী। আর এবারে আপনাদেরকে একটা ছবি দেখাবো পাটনা হাসপাতালে। সেখানে গ্যাংওয়ার, আইসিইউতে চলল গুলি, বেডেই লুটিয়ে পড়ল একাধিক খুনে অভিযুক্ত এক বন্দী। নিহত বন্দী চন্দন মিশ্রর বাড়ি বিহারে। অসুস্থতার কারণে ভাগলপুর জেল থেকে প্যারোলে ছাড়া পায় চন্দন। আর এই মুহূর্তে আমরা আপনাদেরকে বিগ ওয়ালের মাধ্যমে সেই ছবিটা দেখাচ্ছি। আপনি দেখো, এক এক করে তারা যাচ্ছে, সেখানে যাওয়ার পর একেবারে দরজা দেখা যাচ্ছে একদম একটার পর একটা আগ্নেয়াস্ত্র, সেই আগ্নেয়াস্ত্র কিন্তু বার করছে। আপনি দেখো, এক এক করে কিন্তু প্রত্যেকে ভেতরে ঢুকছে, সেই ছবিটাই আমরা দেখাচ্ছি। আপনি প্রত্যেকের হাতে বন্দুক। যে কজন ঢুকলেন আইসিইউর মধ্যে, প্রত্যেকের হাতে বন্দুক। কি দুঃসাহস! একটা হাসপাতাল, সেই হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছে বন্দী, আর তার মধ্যে তাকে মারার জন্য 1 2 3 4 5 জন এসেছেন। প্রত্যেকের হাতে বন্দুক রয়েছে এবং সেই বন্দুক বার করে তারপরে ঢুকছেন। একবার দরজা খুলে টুপিও নেই, এতটাই দুঃসাহস। অনেকে আড়াল করার চেষ্টা করেছেন মুখটা টুপি দিয়ে, কিন্তু আরো একজনকে দেখলাম তাৎপর্যপূর্ণভাবে যখন ভেতরে যাচ্ছে তখন পুরোপুরি ভাবে যে আগ্নেয়াস্ত্র রয়েছে সেটাকে তৈরি করে নিচ্ছে। বাইরে থেকে আগ্নেয়াস্ত্রটা বের করলো, বের করে পুরোপুরি ভাবে তৈরি করে সোজা 209 নম্বর যে ঘর রয়েছে সেই ঘরের ভেতরে ঢুকে গুলি করছে সম্ভবত, করে তারা ধীরে ধীরে এক এক করে বেরোচ্ছে। আমি আরো একবার আমরা ছবিটা দেখাচ্ছি। দেখুন, 1 2 3 4 5 জন চলে গেল। এই 5 জন এতটাই বেপরোয়া, এই তারা কিন্তু কেউ মুখ ঢাকে, আর কোনো নিরাপত্তা রক্ষীও নেই। একজন বন্দী, বিচারাধীন বন্দী, যে হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছে এবং নিশ্চয়ই থ্রেট রয়েছে, না হলে পরে এইরকম ভাবে কেউ মারতে আসে না। কিন্তু কোনো হাসপাতালে রক্ষী নেই এই মুহূর্তে, যেখানে আমরা দেখছি 209 নম্বর রুমের সামনে। একদমই সেই ছবিটা দেখা যাচ্ছে। রক্তিম রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। আমি রক্তিমের কাছে চলে যাবো। রক্তিম, কতটা বেপরোয়া হলে এই ধরনের দুঃসাহসিক কাজ তারা করতে পারে, যে মুখটা পর্যন্ত ঢাকেনি, হাসপাতালের ভেতর ঢুকে গেল, সোজা একটা ঘরে চলে গেল, গিয়ে পরপর গুলি। যে হসপিটালে হয়েছে, বেসরকারি হসপিটাল, এটা কিন্তু পাটনা শহরের বুকে যথেষ্ট নামজাত হসপিটাল এবং সেখানে নিরাপত্তার ছবি কিন্তু রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছে। যে ঘটনার পুলিশ সূত্রে জানা যাচ্ছে সেটা হচ্ছে চন্দন মিশ্র, যিনি হসপিটালে ভর্তি ছিলেন, সে হচ্ছে বক্সার যে জেলা আছে, বক্সার জেলার অত্যন্ত একজন দাগি ক্রিমিনাল, যার বিরুদ্ধে প্রায় 12টার বেশি মার্ডারের কেস রেজিস্টার্ড আছে এবং তাকে বক্সার থেকে ভাগলপুর জেলা নিয়ে আসা হয়েছিল এবং তার অসুস্থতার জন্য তাকে এই হসপিটালে তাকে অ্যাডমিট করা হয় এবং তারপরেই এই ঘটনা তার রাইভাল যে গ্যাং আছে, যেটা পুলিশ সূত্রে খবর, তার রাইভাল যারা গ্যাং আছে তারাই কিন্তু চন্দন মিশ্রকে কিন্তু অ্যাটাক করে এবং তাকে বেপরোয়া গুলি চালায় তার মানে যে রুমের ভর্তি আছে সেখানে ঢুকে। একেবারেই ধন্যবাদ তোমাকে রক্তিম। यहाँ इनको गोली मारी गई है, कई गोलियां लगी हैं, इनको इलाजरत हैं अभी। और इसमें हम लोग बक्सर पुलिस की मदद से आइडेंटिफाई करवा रहे हैं कि इनका विरोधी गैंग में कौन कौन थे। जो शूटर थे उनका चेहरा हम लोग फोटो मिल गया है और हम लोग आइडेंटिफाई करवा रहे हैं। ये देखने से प्रतीत हो रहा है कि इनके जो चंदन शेरू गैंग हुआ करता था बक्सर में, उसी गैंग से संबंधित है। बक्सर पुलिस की मदद से हम लोग इनका जो विरोधी ग्रुप है उनके बारे में डिटेल्स निकलवा रहे हैं। जो फोटो आए हैं हम लोग के पास, उसकी पहचान करा के हम लोग जल्दी इसमें कार्रवाई करेंगे। আর এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো, নিকো পার্ক কাণ্ডে সেখানে কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ কি বারবার উঠে আসছে না? তার কারণ এই যে নায়াগ্রা ফলস নামক এই যে ওয়াটার যে রাইড রয়েছে, যেখানে
এই ব্লাইন্ড স্পট রয়েছে সেই ওয়াটার পার্কের ভিতর কেন কোনো সিসিটিভি কভারেজ নেই? এই ধরনের একাধিক প্রশ্ন উঠে আসছে রক্ষণাবেক্ষণের প্রশ্ন। সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, এই নিকো পার্ক গতকালের এই কাণ্ডে যুবকের মৃত্যুতে আরও একবার নতুন করে কিন্তু কর্তৃপক্ষ প্রশ্নচিহ্নের মুখে। একদমই, দেখো কর্তৃপক্ষ তো প্রশ্নচিহ্নের মুখে পড়বেই, কারণ যে ধরনের ব্যবস্থা নেওয়ার দরকার ছিল, অর্থাৎ রাহুল দাস নামে ওই যুবক যখন অসুস্থ হয়ে পড়লো, প্রথমত অক্সিজেন, প্রাথমিক চিকিৎসা, এই ধরনের যে ধরনের ব্যবস্থা নেওয়ার উচিত ছিল সেগুলো কিন্তু নেওয়া হয়নি বলে অভিযোগ কার? রাহুল দাসের বাবার। সবচেয়ে বড় কথা, নিকো পার্ক কর্তৃপক্ষ জানাচ্ছে তাদের যে চিকিৎসক আছে তিনি গতকাল ছুটিতে ছিলেন। প্রশ্ন হচ্ছে এখানে একজন চিকিৎসকের ওপর কেন নির্ভর করতে হয়, যখন প্রতিদিন প্রায় হাজার হাজার ট্যুরিস্ট হোক বা যারা বাচ্চা বা ছেলে মেয়েদের নিয়ে ঘুরতে আসে তারা যখন এখানে আসেন, তাদের কেন একজন চিকিৎসকের ওপর ভরসা করতে হবে? নার্স ছিল, প্রশিক্ষণ হতো, একজন নার্স কি গোটা যদি অনেকে অসুস্থ হয়ে পড়ে তাহলে একাকি সামলাতে পারবে? এই ধরনের একাধিক প্রশ্ন কিন্তু উঠে আসছে। একই সঙ্গে যে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নিজস্ব অ্যাম্বুলেন্স, সেটা কি ছিল? সেটাও ছিল না। যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে ক্লোজ সার্কিট ক্যামেরা, সেই ব্যবস্থা কি ছিল? সেটাও ছিল না। অর্থাৎ একাধিক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে কিন্তু নিকো পার্কের মতো গুরুত্বপূর্ণ বিনোদন পার্কের কর্তৃপক্ষকে। ইতিমধ্যেই নিকো পার্কের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতি এবং একাধিক বিষয়ে মামলা হয়েছে এবং মামলা করেছেন রাহুল দাসের বাবা সত্যজিৎ দাস। তিনি কিন্তু গতকালই আমাদের বলেছিলেন যে তার ছেলেকে বাঁচানো যেত যদি বিনোদন পার্কের কর্তৃপক্ষ সামান্য সক্রিয় হতেন বা সামান্য যদি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখতো, কিন্তু সেটাও রাখা হয়নি। অর্থাৎ প্রশ্ন চিহ্ন কিন্তু রয়ে গিয়েছে। আমি ক্যাম্পাসের গৌরবকে বলবো দেখানোর জন্য একেবারেই আমাদের সেদিকে নজর থাকবে। শান্ত, আপাতত তোমাকে ধন্যবাদ। আর যে কথা আমাদের প্রতিনিধি সায়ন্ত জানাচ্ছিল যে নিকো পার্কে যে ঘটনা ঘটেছে, যুবকের রহস্য মৃত্যু, সেই ঘটনা ইতিমধ্যে মামলা রুজু পুলিশের। নিকো পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে বিধাননগর দক্ষিণ থানায় মামলা দায়ের। মৃত রাহুল দাসের বাবা সত্যজিৎ দাসের অভিযোগের ভিত্তিতে মামলা। ভারতীয় ন্যায় সংহিতার 106 নম্বর ধারায় গাফিলতির অভিযোগে মামলা। ওখানে অনেকক্ষণ ওরা ডিলে করেছে, তারপরে যে অ্যাম্বুলেন্সটাকে পাঠিয়েছে, কোনো অক্সিজেনের কোনো ব্যবস্থা ছিল না। আচ্ছা, অক্সিজেনটা যদি থাকতো আমার ছেলে বাঁচত। ওদের যেটা ঘর ছিল অক্সিজেনের, ওদের যে চিকিৎসার ঘর ছিল সেখানেও কোনো অক্সিজেনের ব্যবস্থা নেই। ওদের নেগলিজেন্সির জন্য এই আজকে এত বড় আমার ছেলের হলো। প্রতিদিন 3 ঘন্টা 2.5 ঘন্টা জিম করে আমার ছেলে, ঠিক আছে? কোনো অসুখ বিসুখ কিছু নেই, কোনো ওষুধ খায় না। ওখানে 1 ঘন্টা ওরা ডিলে করেছে, নেগলিজেন্সির জন্য মেরে ফেললো। বাচ্চাগুলো চিল্লাচ্ছিল আমাদের হেল্প করে, কেউ হেল্প করতে আসেনি। ওরা বাচ্চারা বডিতে প্রেসার করার জন্য যাচ্ছিল, ছুটে দেয়নি বাচ্চাগুলোকে, ওরা ওইখানে ইচ্ছা করে মেরে ফেললো। গাফিলতি তো হয়েছেই। গাফিলতি ওকে যদি টাইম মতো ওই সিপিআর না কি বলে দেওয়া যেত, ওখানে তো কোনো স্বাস্থ্য ফার্স্ট এডের কোনো ব্যবস্থাই নেই, কোনো ব্যবস্থা নেই। একটা নার্স ছিল, কোনো ডাক্তার নেই, কিছু নেই, নেই, ওই ডক্টর নেই, কিছু নেই, অক্সিজেন নেই, তো গাফিলতি তো নিশ্চয়ই। এর একটা বিচার হওয়াটা দরকার। আজ একটা মা সন্তানহারা হয়েছে, আমি নাতিহারা হয়েছি, এরকম হয়তো আরও হবে ভবিষ্যতে। মৃত যুবকের পরিবারের সদস্যদের বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম। এরপর নিকো পার্ক কর্তৃপক্ষের তরফে কি বলা হচ্ছে শুনুন। সিপিআর আমরা দিয়েছি, যখন দেখলো যে পালসটা লো হচ্ছে, সিপিআরটা রেসপন্স করছে না ঠিক করে, আমরা সঙ্গে সঙ্গে নেক্সট স্টেপ নিয়েছি যে আমরা নিজস্ব আমাদের যে অ্যাম্বুলেন্স আছে সেটা দিয়ে আমরা পেশেন্টকে পাঠিয়ে দিয়েছিলাম টু দ্য নিয়ারেস্ট হসপিটাল। ওদের সাথে আমাদের 2জন সিনিয়র অফিসাররাও ছিলেন। আমরা ডাক্তারদেরকে ইনশিওর করি যে উনি থাকেন, কেন লোক সংখ্যা বেশি থাকে পার্কে। তো যেমনি আমরা উইকডেতে নিই, ওনার আজকে ডে অফ ছিল। অল্টারনেটিভ আমাদের সার্টিফাইড নার্স আছে, উনি দেখেছেন, উনি অ্যাটেন্ড করেছেন। ওনার বাবা কি বলছেন সেটা নিয়ে তো আমি কোনো কমেন্ট করতে পারবো না। এবং বাচ্চা ছেলে বা কারো যদি শরীর খারাপ হয় সেই দায়িত্বটা আমরা কি করে নেব যখন আমরা জানি না ওনার ব্যাপারে।